তোরা কথা বলিস না, কথা বললে নাভি নড়ে। অনেক দিন আগের কথা। দূর এক দেশে ছিল হাসি খুশি এবং খুব প্রশংসনীয় রাজা হরিচরণ। রাজা খুব দয়ালু ছিলেন, কিন্তু একটু অলসও বটে, আর এজন্য মনে মনে অলসদের একটু ভালোবাসতেন। রাজা হরিচরণের রাজ্যটা ছিল বাইরে থেকে দেখলে খুবই সুন্দর। প্রাসাদ ঝকঝকে, ফটকে সোনার কাজ, আর সভায় সবসময় মন্ত্রীদের মুখে শুধু প্রশংসা আর প্রশংসা। একদিন সকালবেলা মন্ত্রী হাজির রাজার সামনে। তখন কথা প্রসঙ্গে মন্ত্রী বললেন, জয়, মহারাজার জয়। কি খবর মন্ত্রীমশাই, সকাল সকাল তুমি? মহারাজ, রাজ্যে সুখের বন্যা বইছে, ফসল ভালো হচ্ছে, কোনো দুর্ভিক্ষ নেই, মানুষের কোনো অভিযোগ নেই। প্রজারা জয় মহারাজার জয় বলে স্লোগান দিচ্ছে। সুখের বন্যা বইলে আমার কানে এত অভিযোগ আসে কেন? মহারাজ, আমি রাজ্যে ঘুরে দেখেছি, সাধারণ প্রজারা আপনার খুব প্রশংসা করে। একদিন দেখলাম তারা বলাবলি করছিল যে এই রাজ্যে তারা বসবাস করে খুব গর্ববোধ করে। না মন্ত্রীমশাই, আমি প্রজাদের ভালো চাই এবং সেটা স্বচক্ষে দেখতে চাই। আমি নিজেই ঘুরে দেখব রাজ্যের সাধারণ মানুষ কি হালে আছে। পরদিন ভোরে রাজা ছদ্মবেশে বেরিয়ে পড়লেন। মাথায় পুরনো পাগড়ি, গায়ে সাধারণ পোশাক, কেউ বুঝতেই পারবে না ইনি রাজা। প্রথমে তিনি গেলেন এক চায়ের দোকানে। রাজা জিজ্ঞেস করলেন, ভাই, চা এত পাতলা কেন? পানি বেশি দিলে পেট ভরে সাহেব। রাজা মনে মনে ভাবলেন, চায়ের মধ্যেও যদি হিসাব ঢুকে পড়ে তাহলে জীবনের হিসাব যে কত ভারী সেটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে। এরপর রাজা আবার হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে সে দেখা পেলেন না কৃষকের। সে খেতে কাজ করছে আর মনের সুখে ফুরফুরে মেজাজে গান করছে। মনে হচ্ছে সে একজন সুখী মানুষ। কৃষক ভাই, আপনার মনে এত আনন্দ কিসের? মনের সুখে গান গাইছেন আর কাজ করছেন, মনে হচ্ছে আপনি একজন সুখী মানুষ। এবছর ফসল খুব ভালো হয়েছে, তাই মনটাও ভালো। তাছাড়া আমাদের রাজা খুব ভালো মনের মানুষ। কৃষকের কথা শুনে খুশি মনে আবার রওনা দিলেন। এরপর দেখা হলো এক স্কুল ছাত্রীর সাথে। সে একা একা স্কুলে যাচ্ছিল। তখন রাজা বলল, মা, তুমি তো মেয়ে মানুষ এবং ছোট, এই ফাঁকা রাস্তা দিয়ে একা একা স্কুলে যাচ্ছ, তোমার ভয় করছে না? যে দেশের রাজা ভালো মনের মানুষ, তার শাসন খুব ভালো, সেখানে কোনো সমস্যা হতে পারে না। রাজা ভালো মানুষ তুমি কিভাবে জানলে মামনি? কারণ তুমি তো ছোট, তোমার তো জানার কথা না। আমি বাবার মুখ থেকে শুনেছি রাজা খুব ভালো মানুষ। এরপর রাজা হাঁটতে হাঁটতে পেল এক গরিব কৃষকের বাড়ি। সেখানে যা দেখলেন তাতে সে অবাক হয়ে গেল। স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করছে। বুড়োর কাজের কোনো মুরদ নেই, শুধু বসে বসে খাওয়া। হায় ভগবান, মনে হয় গলায় ফাঁস নিয়ে মরি। তুমি স্বামীর সাথে ঝগড়া করছো পেলা? এই রাজ্যের রাজা খুব ভালো মানুষ, সবাই খুব সুখে আছে, আর আমার ঘরে আছে শুধু অশান্তি। তোমার ঘরে অশান্তি? কিন্তু কেন? কারণ আমার স্বামী খুব অলস, কোনো কাজ করতে চায় না। বলুন সাহেব, কাজ না করলে খাবো কি? এরপর রাজা সঙ্গে সঙ্গে ফিরে গেলেন রাজমহলে। সে রাজ্যের ভাব বুঝতে পারলেন। সে নিজেও ছিলেন একটু অলস প্রকৃতির। এজন্য ওই অলস ব্যক্তির প্রতি মায়া হলো। সে মনে মনে ভাবলেন, আমার রাজ্যে অলসদের জন্য কিছু একটা করতে হবে। পরদিন রাজা হাজির রাজদরবারে। জয় জয় মহারাজার জয়। আমি রাজ্য ঘুরে দেখেছি, প্রজাদের মুখে আমার প্রশংসা শুনেছি, তারা মোটামুটি সুখে আছে। আপনাদের প্রতিও আমি সন্তুষ্ট, কারণ আপনারা সবাই ভালো। তা না হলে এটা সম্ভব হতো না। কিন্তু আমি একটা সমস্যা দেখেছি। মহারাজ, কি সমস্যা? দেখলাম রাজ্যে কিছু মানুষ অলস। আমি প্রজাদের আরও সুখে দেখতে চাই। আমার রাজ্যের অলসদের জন্য ভালো কিছু করতে চাই, আর সেজন্যই তোমাদের ডেকেছি। কি করা যায়? তোমাদের পরামর্শ চাচ্ছি। মহারাজ, রাজ্যের কিছু অলসদের আর্থিক সহায়তা দেন, তাতে তারা কিছুদিন ভালো থাকবে। না মন্ত্রী, তোমার কথায় আমি খুশি হলাম না,
কারণ আর্থিক সহায়তা দিলে তারা যদিও কিছুদিন ভালো থাকবে, তারপরে আবার যা তাই হবে। উজির, তুমি কিছু বলছো না যে? তুমি কিছু বলো। মহারাজ, রাজ্যের যারা প্রকৃত অলস তাদের আপনি ফ্রি খাওয়ানোর ব্যবস্থা করুন এবং পর্যায়ক্রমে তাদের অলস থেকে পরিশ্রমী করে তুলতে হবে। উজিরের কথায় রাজা খুশি হয়ে গেলেন এবং আদেশ দিলেন অলস ব্যক্তিদের খুঁজে বের করতে। সঙ্গে সঙ্গে মন্ত্রী বেরিয়ে পড়লেন প্রকৃত অলসের খোঁজে। রাজ্যের প্রতিটি পাড়ায় পাড়ায় ঘোষণা করলেন, যারা অলস, কাজ করতে পারে না, তাদের আগামীকাল থেকে রাজ্যের কোষাগার থেকে ফ্রি এবং স্থায়ীভাবে খাওয়ানোর ব্যবস্থা করা হবে। পরদিন সকাল থেকে রাজ্যের অলস ব্যক্তিরা ঝাঁকে ঝাঁকে আসা শুরু হয়ে গেল খানাপিনা। কিন্তু অলস ব্যক্তির পরিমাণ এতটাই বেশি ছিল যে খাওয়াতে হিমশিম খাচ্ছিল। তখন কোনো উপায় না পেয়ে উজির হাজির হলো রাজার সামনে। মহারাজ, দ্রুত দরবারে সবাইকে ডাকুন। এভাবে চলতে থাকলে রাজকোষ খাদ্য শূন্য হয়ে যাবে। দরবারে সবার সাথে আলোচনা করুন। আমার রাজ্যে এত অলস মানুষ, আমি তো কথা দিয়েছি সবাইকে ফ্রি খাওয়াবো, কিন্তু এত মানুষদের ফ্রি খাওয়ালে রাজকোষ খালি হয়ে যাবে। কি করা যায় আপনারাই বলুন। মহারাজ, আমরা প্রকৃত অলসদের ফ্রি খাওয়াবো। এর মধ্য থেকে যারা প্রকৃত অলস তাদের বাছাই করতে হবে। কিন্তু প্রকৃত অলস কিভাবে বাছাই করব? হুজুর, অনুমতি দিলে আমি একটা কথা বলতাম। কি কথা উজির? দ্রুত বল। মহারাজ, ওরা যখন খানা শেষ করে গভীর ঘুমের ভেতর থাকবে, তখন আমরা চারিদিকে আগুন লাগিয়ে দেব, আর তাতে যারা টিকে থাকবে তারাই একমাত্র প্রকৃত অলস, আর তাদেরই ফ্রি খাওয়ানো হবে। বাহ, কি দারুণ বুদ্ধি! মন্ত্রী, এখনই কার্যকরের ব্যবস্থা করুন। সবাই কাজে লেগে পড়লেন। অন্য দিনের থেকে একটু ভালো খাওয়ার ব্যবস্থা করলেন। খাওয়া শেষ করে সবাই গভীর ঘুমে যখন মগ্ন, ঠিক তখন চারিদিকে আগুন ধরিয়ে দিল। আর তখন সবাই আগুন আগুন বলে দৌড়ে পালাতে শুরু করল। শুধু রইল 3 জন প্রকৃত অলস। এই তোরা দেখ দেখ, কত রবি জলে রে। কে বা আখি মেলে? তোরা কথা বলিস না, কথা বললে নাভি নড়ে। সবাই চলে গেল। চারিদিকে আগুন দাও দাও করে জ্বলছিল। তারা এতটাই অলস যে তখনও তাদের ঘুম ভাঙেনি। তারপর চা হলো। হুজুর, কি ভয়ঙ্কর অবস্থা! একজন বলে, কে বা আখি মেলে, অন্যজন বলে, কথা বললে নাভি নড়ে। মহারাজ, তারা এতটাই অলস যে চারিদিকে আগুন থাকার পরও চোখ মেলে দেখার সময় নাই। মহারাজ, আমরা যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। এরাই প্রকৃত অলস। দ্রুত উদ্ধার করুন। উজির, মন্ত্রী, তোমাদের দুজনকেই বলছি, দ্রুত তাদের উদ্ধার করো। তাদের সকলের অল ফ্যামিলি মেম্বার সহ এখন থেকে রাজ্যে রাজকীয় খাওয়ার ব্যবস্থা করো। আর তখন থেকে ওই 3 জন ও তার ফ্যামিলির সকলের বসে বসে খাওয়ার ব্যবস্থা হলো। আর যারা মিথ্যা অলস সেজে ফ্রি বসে বসে খেতে চেয়েছিল, রাজা তাদের শাস্তির ব্যবস্থা করল। পরিশেষে সত্যের জয় হলো।